তোর মতো অপবিত্র কলঙ্কিনী মেয়ের জায়গা পতিতালয় মাহাতো মেনশনেও নয়। মাটি থেকে টাকাগুলো কুড়িয়ে চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যা। কোনোদিনও যেন তোর পোড়া মুখ আমি না দেখি। বাবার সমতুল্য চাচার কাছে জীবনে কখনো এত লাঞ্ছিত হতে হবে কল্পনা করতে পারেনি শুভ্রতা। অশ্রুসিক্ত নয়নে চাচার দিকে একবার তাকায় সে। এই চাচাই তাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, কিন্তু আজ কিছু বাহিরের মানুষের কথা এতটাই দামি হয়ে গেল যে মা মরা একমাত্র ভাতিজিকে তিনি দুশ্চরিত্রা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিতেও তিনি দুবার ভাবছেন না। সুব্রতার দাদি তার বড় ছেলে ইকরাম মাহতাবকে বাধা দেওয়ার চেষ্টা করেন। যত কিছুই হয়ে যাক, সুব্রতা তার একমাত্র নাতনি। সুব্রতা যে পুরোপুরি নির্দোষ সেটা আর কেউ বিশ্বাস না করুক, তার দাদি ঠিকই বিশ্বাস করেন। তোর মাথা ঠিক আছে ইকরাম? কুমারী মেয়েটাকে এভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? আরে রাতে যে শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে আমার নাতনিকে। শুভ্রতা আপনার নাতি হতে পারে মা, কিন্তু এই বাড়ির সাথে এই পরিবারের সাথে ওর কোনো সম্পর্ক নেই। কোনো অপবিত্র মেয়ে মাহাতাব বংশের উত্তরাধিকারী হতে পারে না। সব কথাতেই ফোড়ন কাটা ইকরাম মাহতাবের স্ত্রীর স্বভাব। শাশুড়ির কথায় তিনি মুখ ভেঙচে বলেন, মা, শুভ্রতা কি আপনার একমাত্র আপন নাতি? আমার ছেলেরা বুঝি আপনার নাতি না? এই মুখপুরি মেয়ে বাড়িতে থাকলে তো দুদিন পর সবাই আমার দুইজন ছেলের চরিত্রে আঙুল তুলবে। কি অলক্ষণে মেয়ে বাবা! শেষে কি না আমার ভাইকে কুপ্রস্তাব দেওয়া! ছি ছি ছি! বাপ মায়ের সাথে মরতে পারলি না তুই? আপনজনেদের করা হাজারো অপমান ষোড়শী কন্যার বুকে তীরের মতো বিঁধলেও সে বারবার একজনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইকরাম মাহতাবের বড় ছেলে আমির মাহতাব দীপ্র, তার ভালোবাসার মানুষ। শুভ্রতার মনে আশা ছিল, আর যে যাই করুক সে অন্তত তাকে বুক দিয়ে আগলে রাখবে, নিজের কাছ থেকে দূরে যেতে দিবে না। কিন্তু দীপ্র তার থেকে মুখ ফিরিয়ে নেয়। যে সময়টাতে শুভ্রতার তাকে বেশি দরকার ছিল, তখন সেও শুভ্রতার গায়ে কালিমা লেপন করতে ভোলে না। বাবা, এই দুশ্চরিত্রা মেয়েটা এখনো আমাদের বাড়ির চৌকাঠে কি করছে? ঘাট ধরে বের করে দিতে পারছো না? আজ চাচা বেঁচে থাকা নিজের মেয়ের কুকর্ম দেখে আবারও মারা যেতেন। সবার অপমান সহ্য হলেও দীপ্র এর করা অপমানটা শুভ্রতা নিতে পারে না। দীপ্রের দিকে করুণ দৃষ্টিতে চেয়ে ভাঙা গলায় বলে ওঠে, দীপ্র ভাইয়া তুমি? শুভ্রতার কণ্ঠ শুনে দীপ্রের মাথায় আগুন জ্বলে ওঠে। ইকরাম সাহেবকে পিছনে ফেলে দীপ্র শুভ্রতার দিকে এগিয়ে যায়। এক হাত দিয়ে তার গলা চেপে ধরে অন্য হাতে শুভ্রতার গালে এক শক্তপোক্ত ঝড় বসিয়ে দেয়। এখনো তোর গলা দিয়ে কথা বের হচ্ছে? নির্লজ্জ মেয়ে মানুষ! লজ্জা করে না আমার মামাকে তোর সাথে বিছানায় শুতে বলতে? তোর শরীরের যৌবনের এত জ্বালা ধরেছে, এটা আমাকে বললেই হতো। তোকে আমি নিজে পতিতালয়ে ছেড়ে দিয়ে আসতাম। ভালোবাসার পুরুষের মুখে নিজের সম্পর্কের নোংরা কথাগুলো শুনে শুভ্রতা বাকরুদ্ধ হয়ে যায়। চোখ দিয়ে নোনা পানি স্রোতের মতো বইতে গেলেও তার চেহারার অনুভূতি শূন্য হয়ে পড়ে। দীপ্রতার গলা ছেড়ে দিলে শুভ্রতা কাশতে শুরু করে। এক পর্যায়ে শ্বাস স্বাভাবিক হয়ে এলে মাটি থেকে কাপড়ের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে সে চলে যেতে থাকে, কিন্তু পর মুহূর্তেই পিছনে ঘুরে সে দীপ্রের দিকে তাকায়। আজকের অপমানটা শুভ্রতা মাহতাবের সারা জীবনের জন্য মনে থাকবে। এতিম হওয়ার পর যাদের নিজ পরিবার ভেবে আপন করে নিয়েছিলাম, তারাই নিজ স্বার্থ সিদ্ধির জন্য আমার শীলতা নিয়ে খেলা করেছে। আর যাই হোক, আমি কখনোই আপনাদের ক্ষমা করব না। এই কথাগুলো শুনে শুভ্রতা আর দাঁড়ায় না। বাড়ির বাহিরে চলে আসলে ইকরাম সাহেবের আদেশে গার্ড লোহার গেট বন্ধ করে দেয়। গেটের বাহিরে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত মাহতাব মেনশনের দিকে তাকিয়ে থাকে শুভ্রতা। এই বাড়িতেই তার জন্ম, শৈশব কৈশোর কেটেছে এই বাড়িতেই। 16 বছরের বন্ধন কি এত সহজে ছিন্ন করা যায়? 5 বছর পর প্রতিদিনকার মতো আজও কানে হেডফোন গুঁজে হেলতে দুলতে মেডিকেল কলেজে যাচ্ছে শুভ্রতা। পরনে সাদা অ্যাপ্রন আর গলায় স্থেটোস্কোপ। মাহতাব বংশের অভিজাত ছেড়ে অনাড়ম্বর জীবনযাপনে আসক্ত হয়ে পড়েছে সে। এটা শুভ্রতার চালচলন। পোশাক দেখলেই খানিক আন্দাজ করা যায় সে সাথে আচরণে সরলতা বেড়েছে। কলেজের কাছাকাছি পৌঁছালে শুভ্রতা তার বান্ধবী আরিশাকে গেটের বাইরে তার জন্য অপেক্ষা করতে দেখে শুভ্রতা ভুরু কুঁচকে হাত ঘড়ির দিকে তাকায়। ইস, দেরি হয়ে গেছে। আজ নিশ্চয়ই এই আরও আমাকে মেরে ফেলবে। শুভ্রতা এক দৌড়ে আরিশার কাছে যায়। আরিশা শুভ্রতার মাথায় সজোরে একটা গাঁটটা মেরে বলে,
কিরে সতীন, আজও কি ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে? তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জানিস? সরি আরও আসলে বাসার ঘড়িটার মাথা নষ্ট হয়ে গেছে তো, তাই ভুল সময় দেখে আরও আস্তে আস্তে এসেছি। মেহের কোথায়? দেখতে পাচ্ছি না কেন ওকে? ওকে পানি আনতে পাঠিয়েছি, যে গরম পড়েছে। ও, তোকে তো একটা কথা বলাই হয়নি। জানিস, আজ আমাদের অ্যানাটমির এক নতুন প্রফেসর আসবে। শুনেছি দেখতে নাকি ভারী সুদর্শন। আমি তো না দেখে ক্রাশ খেয়েছি রে। আন্টি তো তোকে খেতে দেয় না, তাই বসে বসে রাস্তার ভিখারি থেকে শুরু করে রাষ্ট্রপতির উপরে ক্রাশ খা। শুভ্রতা ও আরিশার আলাপচারিতার মাঝে মেহের পানির বোতল হাতে তাদের কাছে দৌড়ে আসে। পানির বোতলটা আরিশার দিকে এগিয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এই নে মুটকি, তোর মিনারেল ওয়াটার। আরিশা ভ্রুকুচকে মেহেরের দিকে তাকায়, সদ্য যুবকের দিকে সূক্ষ্ম দৃষ্টি আরোপ করে মুখ ভ্যাংচায়। তোকে কতবার বলেছি আমাকে সব ফালতু নামে ডাকবি না। এত যে আমাকে মুটকি বলিস, তোর বউ কেমন শুটকি হয় সেটা আমিও দেখব। শুভ্রতা তাদের পাশে দাঁড়িয়ে তাদের মিষ্টি ঝগড়ার মুহূর্তগুলো উপভোগ করছে। আরিশাকে না খেয়ে পালে যেন মেহেরের পেটের ভাত হজম হয় না। শেষে শুভ্রতা আরিশার কাঁধে হাত রেখে বলে, আরও হয়েছে তোদের? ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আর একটু দেরি হলে অ্যানাটমির ক্লাসটা মিস করব। নির্ঘাত। শুভ্রতার কথা শুনে আরিশার কিছু একটা মনে পড়ে। শুভ্রতা ও মেহেরকে ফেলে সে একাই দৌড়ে দেয় ক্লাসের উদ্দেশ্যে। শুভ্রতা অবাক দৃষ্টিতে তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। এটা কি হলো? আমাদের রেখে আরও এইভাবে চলে গেল কেন? মেহের রাগে কটমট করে বলে, আরে নতুন প্রফেসরের প্রেমে তো তোর বান্ধবী এখন পাগল প্রায়। আমাদের কি তার আর ভালো লাগবে? এখন তো সে আমাদের আরও দেখতে পাবে না। মেহের কলেজের প্রথম দিন থেকেই আরিশাকে পছন্দ করে, কিন্তু বন্ধুত্ব ভাঙার ভয়ে এখনও নিজের মনের অনুভূতিগুলো সে প্রকাশ করতে পারেনি। তাই অন্য ছেলের সাথে কথা বলে এমনকি তাকালেও মেহের খেপে যায়। আরিশা মেহেরের এই পসেসিভনেস একদমই পছন্দ করে না, তাই বারবার তারা ঝগড়ায় জড়িয়ে পড়ে। আচ্ছা ছাড়, জানিস তো ও একটু সেনসিটিভ। চল আমরাও ক্লাসে যাই। ক্লাস টাইম ওভার হওয়ার পরও ক্লাসে টিচার না আসায় ক্লাসরুমটা বর্তমানে মাছের বাজারে রূপ নিয়েছে। যে যার সাথে কথা বলছে। ক্লাসরুমে কে আসলো কেউ সেদিকে তাকাচ্ছে না। অনেকক্ষণ পর ক্লাসরুমে প্রবেশ করেন তাদের প্রাক্তন অ্যানাটমির প্রফেসর ডক্টর এনামুল হক। বয়সের ভারী, মুখের চামড়া কুঁচকে গেছে, তবে আজ তার চোখে খানিক বেদনার অনুভূতির দর্শন পাওয়া যায়। 2টা বছর এই ছেলে মেয়েগুলোর ক্লাস নিয়েছেন তিনি, বকেছেন, শাসন করেছেন, কিন্তু তাই বলে যে ভালোবাসেননি সেটা বলা ভুল। গলাটা পরিষ্কার করে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, স্টুডেন্টস, তোমরা নিশ্চয় জানো আজ থেকে আমি রিটায়ারমেন্টে যাচ্ছি। আর হয়তো কোনোদিন তোমাদের সাথে আর দেখা হবে না। পড়াতে গিয়ে অনেক বকেছি, মনে কিছু নিও না, তোমাদের ভালোর জন্যই বকেছি। আমার যাওয়ার পর একজন নতুন প্রফেসর তোমাদের পড়াবেন। আশা করি তোমরা এটা সবাই জানো। স্যারের কথা শুনে শুভ্রতা বাদে ক্লাসের সকল মেয়ের চোখে মুখে যেন আলাদা রকমের উত্তেজনা কাজ করছে। এগুলো নিয়ে শুভ্রতার কোনো মাথা ব্যথা নেই। নতুন টিচার পড়াগুলো ভালো করে বোঝাতে পারলেই তার চলবে। টিচার ইয়ং হ্যান্ডসাম হলে তার কি লাভ? তাই সেই সামনে না তাকিয়ে একমানে বইয়ের পাতাগুলো উল্টে পাল্টে দেখছে। আমি আশা করব তোমরা তোমাদের নতুন স্যারকে যথাযথ সম্মান দিবে। ডক্টর আমির মাহতাব দীপ্ত, প্লিজ কাম ইন। স্যারের বলা নামটা শোনা মাত্রই শুভ্রতার বুকটা মুচড়ে ওঠে। সে কি নামটা ঠিক শুনেছে? চোখে মুখে আতঙ্ক নিয়ে শুভ্রতার সামনের দিকে তাকায়। অনাকাঙ্ক্ষিত অপ্রিয় মানুষটাকে রুমে প্রবেশ করতে দেখে শুভ্রতার চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। 5টা বছর পর তাকে নিজ চোখের সামনেই দেখাটা শুভ্রতার জন্য মোটেও সহজ নয়। তার ইচ্ছে করছে এক দৌড়ে ক্লাস থেকে বের হয়ে যেতে, কিন্তু পর মুহূর্তে শুভ্রতা নিজেকে সামলে নেয়। এই 5 বছর সে অনেক সংগ্রাম করে এখানে এসেছে, তাই যার তার জন্য সে এখনও কষ্ট পাবে, আবারও তার জন্য যার কাছে শুভ্রতার কোনো মূল্য নেই। বিপদের মুখে যে তাকে অপমান করতে ভুলেনি। লম্বা জিম করা বডি, স্পাইক করা চুল, সাদা শার্ট পরিহিত সুদর্শন পুরুষকে দেখে ক্লাসের মেয়েরা রীতিমতো প্রথম দেখায় দীপ্রের উপর ক্রাশ খায়। কিন্তু দীপ্রের সেদিকে তাকানোর সময় নেই, কারণ সে তখন নিজের প্রিয়তমাকে খুঁজতে ব্যস্ত।
ক্লাসের প্রতিটা স্টুডেন্টকে পর্যবেক্ষণ করা শেষে ক্লাসের এক কোণে জানালার পাশে সিটে সেই শুভ্রতাকে দেখতে পায়। হালকা বাতাসে তার চুলগুলো নড়ছে, বড়ই মায়াবী দেখাচ্ছে মেয়েটাকে। আল্লাহ রূপের দিক দিয়ে মেয়েটাকে কম দেয়নি, তাই হয়তো তার ভাগ্যকে সংকীর্ণ করে দিয়েছে। দীপ্রের খুব ইচ্ছে করছে শুভ্রতাকে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিতে। প্রথম জীবনে অনেকবারই সে এমনটা করেছে, তবে আজ এক জড়তা কাজ করছে তার মধ্যে। অনুশোচনায় নুয়ে পড়েছে তার আত্মমর্যাদা। দীপ্র ক্লাস নেওয়া শুরু করে, প্রথম ক্লাস, তাই সকল স্টুডেন্টদের সঙ্গে পরিচিত হতে হতেই ক্লাস আওয়ার শেষ হয়ে যায়। ক্লাসের মেয়েদের নির্লজ্জ দৃষ্টি দীপ্রের অস্বস্তির সৃষ্টি করল। সে মুখে কিছুই বলে না, হাসি মুখ বজায় রেখে মনের মাঝেই সকল রাগ দমন করে। সকল স্টুডেন্টের ইনফরমেশন নেওয়া শেষ হলে এবার শুভ্রতার পালা আসে। এই যে মিস অপ্সরা, আপনাকে নিজের বায়োডাটা বলার জন্য কি আলাদা আমন্ত্রণপত্র পাঠাতে হবে? দীপ্রের কথায় পুরো ক্লাস হো হো করে হাসতে থাকে। এতে শুভ্রতা খানিক অপমান বোধ করলেও মুখে বিরক্তির ছিটে ফোঁটাও প্রকাশ করে না, বরং হাসি মুখে দাঁড়িয়ে দীপ্রের চোখে চোখ রেখে তাকায়। আমার নাম শুভ্রতা মাহতাব, মাহতাব বংশের একমাত্র কন্যা। যদিও সে বাড়িতে আমি থাকি না, আমার বর্তমান ঠিকানা বলতে ইচ্ছুক নই। আমি এতিম। ছোটবেলায় মা বাবা মারা গেছেন, আপন বলতে কেউ নেই। অনেক কষ্ট করে এই মেডিকেল কলেজে নিজের অ্যাডমিশন করিয়েছি। আপনি আর কি কিছু জানতে চান স্যার? শুভ্রতার পাল্টা জবাব শুনে দীপ্র তাচ্ছিল্য ভরে এক হাসি দেয়। মেয়েটা অনেক পাল্টে গেছে। 5 বছর পূর্বে শুভ্রতা ছিল সরল, দিন দুনিয়ার সকল কিছুর বাহিরে ছিল তার জ্ঞান। আর আজ সে চতুর, চপলতা তার শিরায় শিরায়। বাস্তবতা তাকে এমন হতেই বাধ্য করেছে। ইউ আর সো ইন্টারেস্টিং মিস অপ্সরা, কাম টু মাই অফিস। সবাই অবাক চোখে তাকিয়ে আছে শুভ্রতা আর দীপ্রের দিকে। কেউ কেউ তো কানাঘুষাও শুরু করে দিয়েছে ইতিমধ্যে। শুভ্রতার রাগান্বিত দৃষ্টি যেন দীপ্র গায়ে মাখে না। বেল বাজায় শব্দ কানে এলে শুভ্রতার দিকে চোখ মেরে সে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যায়। বর্তমানে সকলের মনোযোগের কেন্দ্রবিন্দু শুভ্রতা। প্রথম দিনই স্যার তাকে পার্সোনালি দেখা করতে বলে গেছে। বিষয়টার প্রতি সবার আগ্রহের শেষ নেই। শুভ্রতার শরীর যেন রাগে জ্বলে যাচ্ছে। আরিশা তার কাছে এলেও শুভ্রতা তাকে পাত্তা না দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। শুভ্রতার রাগের কোনো কারণ খুঁজে না পেলে আরিশাও মেহের দুজনের দিকে চায়। কোনো কারণ ছাড়া শুভ্রতার একটা রিয়েক্ট করার কথা না। তাহলে কি এমন ঘটলো যে শুভ্রতা এখানে তার প্রাণ প্রিয় সঙ্গীদের তুচ্ছ করে চলে গেল? কি হয়েছে রে শুভ্রতার? আমাকে তো ও দেখেও না দেখার ভান করে কোথায় গেল বলতো? আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোদের মেয়েদের মন আমি বুঝি না। তোদের তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুড সুইং হয়। আরিশা রাগে দৃষ্টি আরোপ করে মেহেরের দিকে। মেহের তার খাড়া চুলে আঙুল চালাতে চালাতে বলে, এভাবে তাকিয়ে লাভ নেই আরো। আমাকে তোর প্রেমে ফেলতে পারবি না। আমি একজনকে সত্যিকারের ট্রু লাভ করি। আর বাংলিশের বাচ্চা বান্দরের মতো মুখ না বানিয়ে চল, শুভ্রতাকে খুঁজে বের করি। মেহের কিছু বলার আগেই আরিশা তার কলার ধরে তাকে টেনে বাহিরে নিয়ে যায়। ক্যান্টিনে বসে একের পর এক কোকের বোতল শেষ করছে শুভ্রতা। এটাই তার মাথা ঠান্ডা করার একমাত্র উপায়। 5 নম্বর কোকের বোতলে চুমুক দিতে যাবে, ঠিক তখনই সেখানে আরিশা ও মেহের উপস্থিত হয়। আরিশা শুভ্রতার বিপরীত একটা চেয়ার টেনে বসে পড়ে। শুভ্রতা, এত রেগে আছিস কেন? শুভ্রতা আরিশার কোনো কথায় কানে না ঢুকিয়ে এক নিঃশ্বাসে পুরো কোকের বোতলটা খালি করে ফেলে। একসাথে এতগুলো ঠান্ডা বোতল শেষ করায় গলা ব্যথা শুরু করেছে শুভ্রতার। কিন্তু এই ব্যথার চেয়ে তার মনের ব্যথা এতটাই তীব্র যে সেদিকে কোনো খেয়াল নেই তার। বারবার 5 বছর আগের অপমানের কথাগুলো মনে পড়ছে। 5 বছর আগের ক্ষতগুলো যেন আড়মোড়া ভেঙে আবারও চাঙ্গা হয়েছে। শুভ, বল না ভাই, কেন মুখটা ভার করে বসে আছিস? শুভ নামটা শুনতেই শুভ্রতার চেহারায় খানিক বিরক্তি ফুটে ওঠে। 6 নম্বর বোতলে ছিপি খুলতে খুলতে সে সংকীর্ণ দৃষ্টিতে মেহেরের দিকে তাকায়। তোকে বলেছি না আমাকে শুভ বলে ডাকবি না, শুভ্রতা বলে ডাকবি, না হলে আমার সাথে কথা বলার দরকার নেই। শুভ্রতার কথা শুনে মেহেরের মুখে বিজয়ের হাসি দেখা যায়। সে ইচ্ছে করেই তাকে শুভ বলে ডেকেছে যাতে সে একটা হলে কথা বলে। আরিশা প্রায় সাথে সাথেই শুভ্রতার হাত চেপে ধরে বলে, বল না, কি হয়েছে তোর? তোর সাথে কি দীপ্র স্যারের আগে থেকে চেনা পরিচয় আছে? না, কাউকে চিনি না, আমি কাউকে চিনতেও চাই না। আমার এই দুনিয়ায় কোনো পরিচিত মানুষ নেই, কোনো আত্মীয় নেই। আমি একা, এতিম।
এক শ্বাসে কথাগুলো বলে সুব্রতা চোখ বুজে বসে থাকে কিছুক্ষণ। না চাইতেও কথাগুলো বলে ফেলেছে সে। অন্যের সামনে নিজের কষ্টগুলোকে তুলে ধরে নিজেকে দুর্বল প্রমাণ করা সুব্রতার পছন্দ নয়। তাই এত কাছের বন্ধু হওয়া সত্ত্বেও আরিশা ও মিহিরের কাছে সুব্রতার অতীত এখনও ধোঁয়াশা। সুব্রতা চোখ খুলে তাদের দিকে তাকিয়ে মিথ্যে হাসার চেষ্টা করে। টেবিলের ওপর থাকা শেষ দুটো কোক তাদের দিকে এগিয়ে দিয়ে বলে, দেখছিলি না সবাই কেমন করে আমার দিকে তাকাচ্ছিল, তাই একটু রেগে গিয়েছিলাম। তোদের সাথে এমন ব্যবহার করার ইচ্ছা ছিল না রে, সরি। নে বোতলগুলো সাবার করে দে, আমার তরফ থেকে তোদের ট্রিট। সুব্রতার মুখের হাসি দেখে আরিশা ও মেহেরের বুঝতে বাকি থাকে না যে সুব্রতা তাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। তবে তারা আর তাকে জোরাজুরিও করবে না, কারণ এতে হিতে বিপরীত হতে পারে। আরিশা দূর থেকে কিছু একটা লক্ষ্য করে সুব্রতাকে কনুই মেরে বলে, ওই দেখ, তোর পাগলা প্রেমিক আসছে। সুব্রতা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালে দেখতে পাই রাহাত তার দরবার সহ সুব্রতার দিকে আসছে। আগুন সুন্দরী হওয়াই দরুন কলেজের প্রায় সকল ছেলেই সুব্রতাকে পছন্দ করে। রাহাত এবার MBBS দিবে। ঠিক 1 বছর আগে সে সুব্রতাকে প্রপোজ করেছিল, কিন্তু বিনিময়ে জোরালো প্রত্যাখ্যান তার কপালে জোটে। সেই থেকেই সকাল সন্ধ্যা সুব্রতাকে বিরক্ত করা রাহাতের রুটিনে পরিণত হয়েছে। সুব্রতা যে তাকে প্রত্যাখ্যান করে ভুল করেছে সেটা বারবার তাকে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চায় ছেলেটা। রাহাতের সাথে ছেলেরা সুব্রতাকে সালাম দিলেও সুব্রতা তাদের দিকে ফিরেও তাকায় না, বরং সে আরও মনোযোগ দিয়ে হাতের পানীয়টা শেষ করতে ব্যস্ত হয়ে পড়ে। রাহাত সুব্রতার হাতের থেকে কোকের বোতলটা কেড়ে নিয়ে এক ঢোকে সেটা শেষ করে ফেলে। তোমার ঠোঁটের ছোঁয়া লেগেছে বলে বোধহয় আজ কোকটা খেতে অন্যরকম লেগেছে, ঠিক যেন অমৃত। আগে যদি জানতাম যে আপনি এটা খাবেন তাহলে কিছুটা বিষ মিশিয়ে দিতাম, তাহলে আমি আর আপনার মা আপনার জ্বালা থেকে কিছুটা রেহাই পেতাম। আমার জ্বালা তোমাকে আজীবন ভোগ করতে হবে সোনামণি, এটার থেকে তোমার রেহাই নেই। রাহাতের কথা শুনে আবারও সুব্রতার মাথা গরম হয়ে যায়, কিন্তু পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করতে চায় না দেখে সুব্রতা নীরবে সেই স্থান ত্যাগ করে। তার পিছন পিছন আরিশা ও মেহেরও যেতে চায়। রাহাতের হবু বউ বলে কথা, একটু ভাব তো থাকবেই। যতই ভাব দেখাক, এই রাহাতের কাছে ওকে আসতে হবে। এই পুরোটা সময় সকল ঘটনা দূর থেকে কেউ তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করছিল। সুব্রতা চলে যেতেই তার মুখে বাঁকা হাসি দেখা যায়। কে কার কাছে যায় সেটা তো আজ সন্ধ্যায় বুঝবি তুই। আমার প্রাণ পাখির দিকে তোর নোংরা হাত বাড়ানোর মজা আজ তোকে বোঝাবো। মা বাবার ছবি হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছে সুব্রতা। আজ না চাইতেও বারবার মা বাবার স্মৃতি তাকে অশ্রুসিক্ত করছে। হাতের উল্টো পিঠ দিয়ে গড়িয়ে পড়া পানির ফোঁটাগুলো মুছে সুব্রতা অসীম কালো আকাশের দিকে তাকায়। অসীম কালো আকাশে কিছু প্রজ্বল্যমান তারা দেখে সুব্রতা নিছক হাসে। ছোটবেলায় এককালে সে মনে করত তার মা বাবাও আকাশের তারা হয়ে গেছে। বড় হলে তারা আকাশ থেকে চুপ করে পড়ে আবারও তাকে জড়িয়ে ধরবে। শিশুসুলভ চিন্তাগুলো সময়ের সাথে সাথেই হারিয়ে গেছে। সুব্রতা বুঝতে শিখেছে যে মা বাবা ছাড়া এ দুনিয়াতে মানুষের টিকে থাকা কতটা কঠিন। মা বাবার একমাত্র সন্তান হওয়ার কারণে সুব্রতা ছিল তাদের চোখের মণি। বাবা খাইয়ে দিয়েছে, মা চুলগুলো বেনুনি পাকিয়ে দিয়েছে। এমন দিনের সংখ্যা নেহাত কম নয়। বিশেষ করে তার বাবা আরমান মাহতাব নিজ মেয়েকে মাথায় তুলে রাখতেন। কত রাত বাবার কোলে মাথা রেখে সুব্রতা ঘুমের দেশে পাড়ি জমিয়েছে তার কোনো হিসেব নেই। সুব্রতার বয়স যখন 7 তখন ঘুরতে যাওয়ার সময় এক ভয়াবহ অ্যাক্সিডেন্টের শিকার হয় তারা। সেদিন ভাগ্যক্রমে মা বাবা মারা গেলেও বেঁচে যায় ছোট্ট সুব্রতা। ভাই ভাবির মৃত্যুর খবর পেয়ে ইকরাম মাহতাব ছুটে গিয়েছিলেন হাসপাতালে। ছোট সুব্রতাকে কোলে তুলে মৃত ভাইয়ের লাশের সামনে প্রতিজ্ঞা করেছিলেন সুব্রতাকে নিজ কন্যা স্নেহে তিনি বড় করবেন। কিন্তু ভাগ্য আজ সুব্রতাকে এমন এক অন্যরকম পরিস্থিতিতে দাঁড় করিয়েছে। জানো আম্মু আব্বু, আমি তোমাদের উপর অনেক রাগ করেছি। আমার রাগ ভাঙানোর জন্য একবার হলেও আমার সামনে আসবে প্লিজ। তোমাদের দেখি না অনেক বছর, বড়ই দেখতে ইচ্ছা করে তোমাদের। জানো তোমাদের ছোট্ট মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে, ভবিষ্যৎ ডাক্তার সে। জানো তেন ডাক্তার নয়, সরকারি মেডিকেল থেকে পাশ করা ডাক্তার হবে। শুধু তোমরাই এখন অনেক দূরে চলে গেছো। আজ তোমরা আমার কাছে থাকলে হয়তো আমাকে এতটাও কষ্ট পেতে হতো না, নিজেকে এতটা
নিজেকে এতটা ছোট মনে হতো না। একবারের জন্য কি আসা যায় না আমার কাছে? একবার তোমাদের জড়িয়ে ধরতে অনেক ইচ্ছা করছে। মনের মধ্যে অনর্গল কথাগুলো আওড়াতে থাকে। সুব্রতা চোখ বেয়ে গড়িয়ে পড়ছে হাজারো পানির ফোঁটা। ঠিক এই সময় কারো কাঁধে স্পর্শ পেয়ে সুব্রতা শিউরে ওঠে। পিছনে তাকিয়ে দেখে রোমানা আন্টি দাঁড়িয়ে আছে রাতের খাবার নিয়ে। রোমানা খান সুব্রতার মায়ের ঘনিষ্ঠ বান্ধবী। আজ থেকে 5 বছর আগে যখন সকলে সুব্রতার দায়িত্ব নিতে অস্বীকার জানিয়েছিল, সেই দিন তিনি নিজ দায়িত্বে সুব্রতাকে আপন করে নিয়েছিলেন। অল্প বয়সে বিধবা মহিলাটির একটি মাত্র ছেলে। সে তখন চট্টগ্রাম ক্যাডেট কলেজে পড়ে, তাই নির্দ্বিধায় সুব্রতাকে মাতৃস্নেহে তিনি আগলে রেখেছেন। রোমানা খান সুব্রতাকে বুকে জড়িয়ে ধরে, চুলগুলো কে কানে গুজে কপালে ছোট্ট একটা চুমু খান। মা বাবার কথা মনে পড়ছে খুব? সুব্রতা নিশ্চুপ নীরবতায় তার উত্তর। এত যে মায়ের জন্য কাঁদিস, আমি বুঝি তোর মা না? 5 বছরেও তোর মা হয়ে উঠতে পারলাম না আমি। কে বলেছে তুমি আমার মা নও? যখন আমার কেউ ছিল না তখন একমাত্র তুমিই ছিলে আমার পাশে। তাহলে এভাবে আমার সামনে কাঁদবি না সুব্রতা। আমার কষ্ট হয়, হিংসে হয়, মনে হয় আমি তোকে ঠিক মতো যত্ন আদর করতে পারিনি। আচ্ছা যাও, এই যে আর কাঁদবো না। সুব্রতার চোখের পানিগুলো মুছে নেয়। এই যে তোর জন্য ভুনা খিচুড়ি করে এনেছি, খেয়ে বলতো মা কেমন হয়েছে? না খেয়ে বলে দিচ্ছি, দারুণ হয়েছে। সেই সুস্বাদু ঘ্রাণ। আমার তো অর্ধেক পেট এমনিই ভরে গেল। তোর পাগলি, খেয়ে বল না। মজা করবি না একদম, তুই বেশি প্রশংসা করছিস। খাইয়ে দাও, না হলে খাবো না। আমার পাগলি মেয়েটা। কাল 2টা আইটেমের পরীক্ষা, তাই সুব্রতা তার ফাঁকা সময়ে রাতের পড়াগুলো দেখে নিচ্ছে। আরিশা আর মেহির তার সাথে গাছের ছায়ে বসে নোটপত্র সাজাচ্ছে, যাতে রাতে পড়তে অসুবিধা না হয়। এ সময় কথা থেকে হঠাৎ করে রাহাত তাদের সামনে এসে দাঁড়ায়। ভাবি, দীপ্ত স্যার তোমাকে ডাকছে, এক্ষুনি যেতে বলল। রাহাতের মুখে ভাবি ডাক শুনে রীতিমতো অবাক হয় সুব্রতা। আরিশা তো ভীষণ খেয়ে কাশতে শুরু করে দেয়। সুব্রতা ভালো করে একবার রাহাতকে পর্যবেক্ষণ করে। ছেলেটার মুখের অনেক জায়গায় ব্যান্ডেজ করা, এমনকি হাতেও বড় একটা ব্যান্ডেজ। কালকে পর্যন্ত ও তো ঠিক ছিল ছেলেটা, আজ হঠাৎ কি এমন হলো সুব্রতা ভেবে পায় না। আপনি কি কথাটা আমাকে বললেন? রাহাত মাথা নিচু করে রাখে। সুব্রতা চোখের দিকে তাকানোর সাহস তার নেই। জি ভাবি, আপনাকে বলেছি। স্যার আপনাকে ডেকেছেন? আপনার স্যারকে বলুন। আমি কোনো দরকার ছাড়া স্যারদের সাথে পার্সোনালি দেখা করা পছন্দ করি না। আর আমার কাছে এসব অবান্তর কাজের জন্য কোনো সময় নেই। যে কাজগুলোকে তুমি অবান্তর মনে করো, সেটা অন্য কারোর জন্য জীবনের অতি প্রয়োজনীয় কাজও হতে পারে মিস অপ্সরা। তাই ঘাট তেরামি বাদ দিয়ে আমার সাথে এসো, জরুরি কিছু কথা বলার আছে। হঠাৎ দীপ্রের কণ্ঠ শুনে সুব্রতা আটকে ওঠে। সে তাকাতেই রাহাতের ঠিক পেছনে দীপ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে হালকা নীল রঙের শার্ট পরিহিত যুবককে আজ অন্যরকম লাগছে। হয়তো 5 বছর পূর্বের প্রেমিকার সাথে দেখা হবে ভেবে একটু পরিপাটি হওয়ার চেষ্টা করেছে। আমার মনে হয়েছিল যে তুমি না আসতে পারো, তাই আমি নিজেই এলাম তোমাকে নেওয়ার জন্য। চলো, কিছু কথা আছে। সুব্রতা রাগে বসা থেকে দাঁড়িয়ে যায়, তারপর দীপ্রির চোখে চোখ রেখে বলে, আমি যাব না। আর আপনি বা কোন কুমতলবে আপনার রুমে ডাকছেন আমাকে? একাকী পেয়ে আপনি যে আমার ক্ষতি করবেন না তার নিশ্চয়তা কে দেবে? আমি যে তোমার কোনো ক্ষতি করতে পারি না সেটা আমার চেয়ে তুমিই বেশি জানো সুব্রতা। আমাকে জোরাজুরি করতে বাধ্য করো না। আমি যাব না, অ্যান্ড দ্যাটস ফাইনাল। সুব্রতা আবারও বই হাতে বসে পড়ে। আরিশা আর মেহির চুপ করে দাঁড়িয়ে আছে। তারা মূলত অবাক, এসব কি হচ্ছে। দীপ্র একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে হুট করে সুব্রতার হাত ধরে একটানে তাকে দাঁড় করায়। তারপর সর্বশক্তি দিয়ে তাকে টানতে টানতে অফিস রুমের দিকে হাঁটা দেয়। সুব্রতা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু দীপ্রের সাথে পেরে ওঠে না। মিস্টার মাহতাব, আমার হাত ছাড়ুন, আমার ব্যথা লাগছে। দীপ্র সুব্রতার কোনো কথাই কানে দেয় না। অফিস রুমে ঢুকে সে তৎক্ষণাৎ দরজা বন্ধ করে সুব্রতাকে দেওয়ালের সাথে চেপে ধরে। 5 বছরে রাগ তেজ কিছুই দেখি কমেনি, বরং আরো বেড়েছে তোর। বারবার অবাধ্য হয়ে উঠছিস আমার। আপনার প্রতি রাগ আমার কোনো কালেই কমবার নয়। সময়ের সাথে পাল্লা দিয়ে এটা বাড়বেই। ও তাই নাকি? তাহলে 5 বছর আগে ঠিক যেভাবে তোকে অবাধ্যতার শাস্তি দিতাম, আজও আমি তাই করব। সেক্ষেত্রে তোর কোনো না আমি শুনবো না, জান।
দীপ্র আঙুল দিয়ে সুব্রতার ঠোঁট যুগল স্পর্শ করতেই সুব্রতা তার দিকে কটমট করে তাকায়। সুব্রতা এক ঝটকায় নিজের ঠোঁটের উপর থেকে দীপ্রের আঙুলখানা সরিয়ে তার ছিল ঈশ্বরে বলে, আপনার কি সেই অধিকার আছে মিস্টার মাহতাব? 5 বছর আগেই সেই অধিকার আপনি হারিয়েছেন। আজ আমাদের শরীরে একই বংশের রক্ত বইছে। তা না হলে একাকী রুমে ডেকে ফিজিক্যাল হ্যারাসমেন্টের অভিযোগে আপনাকে আমি পুলিশে দিতাম। সুব্রতার কথা শুনে দীপ্র ফিক করে হেসে দেয়। তবে সে হাসি কি আনন্দের নাকি দুঃখের সেটা সুব্রতা বুঝতে পারে না। দীপ্র নিজে থেকে পিছিয়ে গিয়ে সুব্রতার থেকে কয়েক কদমের দূরত্বে দাঁড়ায়। আমার উপরে অনেক রেগে আছিস তাই না সুব্রতা? আগের মতো কি আর ভালোবাসিস না আমায়? সুব্রতা দীপ্রের দিকে ভ্রু কুচকে তাকায়, তারপর চড়া গলায় বলে ওঠে, এত কিছুর পরেও আপনি আশা করেন যে আমি এখনো আপনাকে ভালোবাসবো? আমাকে কি আপনার এতটা সস্তা মনে হয়? এতিম বলে কি আমার কোনো মান সম্মান নেই? নাকি সব মান সম্মান মর্যাদা আপনাদের সমাজের মতো বড় মাপের মানুষরা টাকা দিয়ে কিনে নিয়েছে? আপনাকে আমি ঘৃণা করি, সবচেয়ে বেশি ঘৃণা করি। সুব্রতার মুখ থেকে ঘৃণা শব্দটা কর্ণগোচর হতেই দীপ্র চোখ বুজে ফেলে। বুকের ভেতরের অসহ্য যন্ত্রণা সে নিতে পারছে না। মনের যন্ত্রণাগুলো মনের মাঝেই নিবারণ করে সুব্রতার দিকে আবেগহীন দৃষ্টিতে তাকিয়ে বলে, একবারের জন্য মাহতাব মেনশনে আসবি সুব্রতা? এই মুহূর্তে দীপ্রের কণ্ঠস্বরের এতটা পরিবর্তন দেখে সুব্রতা অনেক অবাক হয়। চাপা কষ্ট ও অনুশোচনায় ভরা সেই কণ্ঠস্বর যেন তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু আজ সুব্রতা বড়ই নিষ্ঠুর। ক্ষমা করার ক্ষমতা খুবই ক্ষীণ হয়ে গেছে তার। আল্লাহ যেন আমাকে মৃত্যুর আগে সেখানে না নেয়। চরিত্রে কালিমা লেপন করে যে বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল সেই বাড়িতে আমি মরে গেলেও পা রাখবো না। আপনি কি আমাকে এসব অবান্তর কথাগুলো শোনানোর জন্য আমাকে এখানে নিয়ে এসছেন? যদি তাই করে থাকেন তবে আপনাকে বলে দেই, এসব করে কোনোই লাভ হবে না। জীবনের অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে মৃত্যুশয্যায় শুয়ে বাবা তোর নামটাই জপে যাচ্ছে। আমাকে ক্ষমা না কর, বাবাকে এতটা কষ্ট দিস না সুব্রতা। তোকে দেখতে না পাওয়ার শোকে দাদি কয়েক মাসের মধ্যেই মারা যায়। মাহাতাব মেনশন হারায় তার গৌরব, প্রাণ চঞ্চলতা। নিস্তব্ধ জনমানুষহীন বাড়িতে বাবা প্রতিনিয়ত তোকে একটি বার দেখার বাসনায় কাতরাচ্ছে। প্লিজ সুব্রতা, বাবাকে ক্ষমা করে তাকে শান্তিতে চিরনিদ্রায় শায়িত কর। দীপ্রের কথাগুলো সুব্রতার হৃদয়ে তীরের মতো বিঁধে যায়। ছোটবেলায় চাচার শরীর খারাপ হলে সে যেমন উদ্বিগ্ন হয়ে যেত, তারও ঠিক সেই উদ্বিগ্নতা কাজ করছে তার মনে। চাচাকে একবার দেখবার আকাঙ্ক্ষা তো তার মনেও আছে, কিন্তু 5 বছরে জমানো রাগ অভিমান সব কিছুই বিলীন করে দেয়। আল্লাহ তার মৃত্যু যন্ত্রণা কমিয়ে দিক এই দোয়া করি। কিন্তু তার সামনে যাওয়া আমার পক্ষে সম্ভব না। মানছি তিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, কিন্তু সেই সাথে তিনি আমাকে কলঙ্কিনী বলতেও ছাড়েননি। যেখানে আমি সম্পূর্ণই নির্দোষ ছিলাম। আমি আজও অপবিত্র নই, আর না সেদিন যেচে অপবিত্র হতে গিয়েছিলাম। সুব্রত একটু থেমে আবারও বলতে থাকে, আর আপনাকে বলছি, ফার্দার আমাকে বিরক্ত করার চেষ্টা করবেন না। আমি চাই না আপনার জন্য আমার জীবনে নতুন কোনো অশান্তি সৃষ্টি হোক। এই বলেই সুব্রতা দরজা খুলে চলে যায়। সুব্রতা চলে যেতেই দীপ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বসে পড়ে। মনের ব্যথাগুলো আজ তার চোখেই বাষ্পরূপে বের হতে চাইছে, দীপ্র আটকাচ্ছে না। তুই যে আমার কাপড়ের মতো শুভ্র, দাগহীন, কলঙ্কহীন আমি জানি। আজ যেমন জানি 5 বছর আগেও আমি জানতাম। তোর কি একবারও মনে প্রশ্ন জাগলো না, যেই ছেলেটা তোকে কখনো চোখের আড়াল হতে দিত না, তুই না খেলে পুরো বাড়ি মাথায় তুলে রাখতো, তোর অসুখে নির্ঘুম রাত কাটাতো, সে একদিনের ব্যবধানে এতটা পরিবর্তন কি করে হলো যে তোকে বাড়ি থেকে বের করে দিতেও একবারের জন্য ভাবলো না? অবশ্য দোষ তোর নয়। তোকে বাঁচাতে গিয়ে আমি তোর সাথে এতটাই নিষ্ঠুরতা দেখিয়েছিলাম যে তোকে সেদিনই আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছিলাম। কি করব বল? বয়সের সাথে আমার মানসিক বিকাশ পরিপূর্ণ হয়ে ওঠেনি, তাই হয়তো সমাধান খুঁজতে গিয়ে সকল কিছু নিজ হাতে নস্যাৎ করে দিয়েছি। আমি জানি আজও তুই আমাকে আগের মতোই ভালোবাসিস। আমার কিছু হলে তুই প্রথম আমার কাছে ছুটে আসবি, কিন্তু এই ভালোবাসার উপর অভিমানের অনেক প্রলেপ পড়েছে, তাই হয়তো আমাদের মাঝে মহাসাগরের সমান দূরত্ব। নাই পেলাম তোকে আমি নিজের করে, তোর ছায়া হতে তো দোষ নেই। যতদিন এই দ্বীপের হৃদস্পন্দন চলবে ততদিন সবটুকু দিয়েই তোকে আগলে রাখবো আমি।
হাতের কাটা স্থানে ব্যান্ডেজ করার সময় হুড়মুড় করে রুমে ঢুকে যায় সাজ্জাদ। অত্যাধিক হাঁপানির কারণে ছেলেটার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কখন থেকে তোতলাচ্ছে দেখেই নির্ঝর এক ধমক মেরে বলে, এই স্টেমিনা নিয়ে মিলিটারিতে যোগ দিয়েছ, দু কদম হাঁটলেই শ্বাস ধরে রাখতে পারো না। তোমরা দেশকে শত্রু থেকে কি করে বাঁচাবে? স্যার, বার্মার গুপ্তচরটা পালিয়ে গেছে। আমরা ফায়ার করছিলাম কিন্তু ধরতে পারিনি। নির্ঝর আহত হাত দিয়ে সজোরে টেবিলের উপর এক বাড়ি মেরে বলে, হোয়াট ননসেন্স! এক সামান্য গুপ্তচরকে দেখে রাখতে পারো না? তোমরা কিভাবে ওই জঙ্গিদের মোকাবেলা করবে? জিপিএস ট্রেকার দিয়ে লোকেশন বের করেছো ওই হারামির? জি কর্নেল স্যার, এই যে বেশি দূর যেতে পারি না, 1 কিলোমিটার জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে কোথাও। ট্রেকারটা আমাকে দাও, আমি একাই যাব সেখানে। আমার অবর্তমানে যেন কোনো অঘটন না ঘটে, তাহলে পদ থেকে আমি সাসপেন্ড করব। কি কিন্তু স্যার, আপনার কি সেখানে একটা যাওয়া ঠিক হবে? ঠিক ব্যাঠিক আমাকে বুঝতে দাও সাজ্জাদ। তুমি আমার জিপ রেডি করো। ওকে স্যার। সাজ্জাদ চলে গেলে মিলিটারি কর্নেল রাওয়াজ খান নির্ঝর এক ডেভিল হাসি দেয়। ট্রিকারটার দিকে তাকিয়ে বলে, বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান, এবার গুগু তোমারে বাদিব পরাণ। আমার দেশে থেকে সেই দেশের তথ্য অন্য দেশে পাচার করার শাস্তি তুই পাবি জানোয়ার। এই নির্জর তোকে বোঝাবি বেইমানির শাস্তি ঠিক কতটা ভয়ঙ্কর। বিরিয়ানির চামচটা মুখে পড়ার সময় হঠাৎ করেই সুব্রতার মনে নতুন এক ভাবনার উদয় হয়। খাবার চাপাতে চাপাতে সে আরিশাকে জিজ্ঞাসা করে, আরও আজকে কত তারিখ দেখে বলতো? আরিশা হাতে চামচটা প্লেটে রেখে টেবিল থেকে ফোন করে দেখে বলে, জুনের 23 তারিখ। তারিখটা শুনতেই সুব্রতা বিষম খেয়ে সজোরে কাশতে থাকে। আরিশা তাড়াতাড়ি তার দিকে পানি ভর্তি গ্লাস এগিয়ে দেয়। সুব্রতা পানির গ্লাসটা হাতে নিয়ে এক ঢোকে পুরো গ্লাস শেষ করে ফেলে। তার কয়েকবার ধীরে ধীরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। সুব্রতার এমন কাণ্ড দেখে মেহের কিছুটা বিরক্তির সুরে বলে, শুভ্রতা, তোকেও কি আরোর ভূতে ধরলো নাকি? একটু রয়ে শোয়ে খা, কেউ তো তোর খাবার নিয়ে যাচ্ছে না। আর খাওয়ার সময় এত কথা বললে তো বিষম খাবি। আজকে 23 তারিখ, আজকে তো রুমানা আন্টির জন্মদিন। আমি কি করে ভুলে গেলাম আজকের দিনটা? তাহলে আন্টিকে আজ কি সারপ্রাইজ দিবি চিন্তা করেছিস? আরে না, সবে তো মনে পড়লো। একটু ভাবতে দে, তুই কোনো প্ল্যান করতে পারিস আরও? মেহের সুব্রতার আরিশার কথোপকথন শুনে অনেক বিরক্ত হয়। এক পর্যায়ে ভাবলেশ কণ্ঠে মেহের তাদের মধ্যে ফোরন কাটে। উনার নিজের ছেলেই উনার খবর নেয় না কত বছর ধরে, আর তুই সেখানে উনার জন্মদিন নিয়ে লাফালাফি করছিস। ভীষণই অদ্ভুত। মেহেরের কথা শুনে সুব্রতার মুখ মুহূর্তের মাঝে কালো হয়ে যায়। একটু আগের উচ্ছলতা নিঃশেষ হয়ে গিয়ে মুখ শক্ত হয়ে যায়। এটা ওনার আর ওনার ছেলের ব্যাপার, সেটা আমি কেন ভাববো? উনি আমাকে এতদিন মাতৃস্নেহে বড় করেছেন, আর আমি বেমালুম ভুলে যেতে নিয়েছিলাম ওনার জন্মদিন, যেখানে উনি কোনো দিনও আমার জন্মদিন ভোলেননি। তোর মনে হচ্ছে না তুই পরের মাকে নিয়ে বেশি মাথা ঘামাচ্ছিস? ঠিক সেই মুহূর্তেই তীব্র শব্দে সাইরেন বাজিয়ে একটা অ্যাম্বুলেন্স মেডিকেলে উপস্থিত হয়। ক্যান্টিনের সবাই অবাক চোখে তাকিয়ে সেদিকে তাকিয়ে আছে, কারণ শুধু অ্যাম্বুলেন্স আসেনি, সাথে এসেছে 2টা মিলিটারি জিপ। সুব্রতা সহ সবাই বড় বড় চোখ করে ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে। এই ঘটনার চাপে মিহির আর সুব্রতার বাকবিতণ্ডা ঢাকা পড়ে যায়। অ্যাম্বুলেন্সের দরজা খুলে ডাক্তাররা তাড়াতাড়ি করে একজনকে স্ট্রেচারে করে হাসপাতালের ভেতর নিয়ে যাচ্ছে। লোকটা অজ্ঞান, তার পোশাক আশাক দেখলে ভালোই আন্দাজ করা যায় যে সে মিলিটারির একজন বড় কর্মকর্তা। জিপ থেকে আরেকজন মিলিটারি ডাক্তারদের পিছন পিছন দৌড়াচ্ছে আর বারবার বলছে, স্যার, আমাকে শুনতে পারছেন? আমি সাজ্জাদ। মনের কৌতূহল দমাতে না পেরে সুব্রতা সেখানে ছুটে যায়। অ্যাম্বুলেন্সের এক কর্মীকে সুব্রতা জিজ্ঞাসা করে, রোগী কি মিলিটারি কোনো কর্মকর্তা? হ্যাঁ, চট্টগ্রাম থেকে আনা হয়েছে। সিরিয়াস কেস। পেটে কয়েকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তাও বিষ মাখানো ছুরে। কর্মীর কথা শুনে সুব্রতা ভীষণ অবাক হয়। বিস্মিত কণ্ঠে সে আবারও বলে ওঠে, তাহলে CMH না নিয়ে গিয়ে এখানে আনা হলো কেন? ওখানে তো আর ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। প্রত্যেকটা মুহূর্তে তাকে বাঁচিয়ে রাখার যুদ্ধের সমান।
এখন তার লাইফ সাপোর্ট দরকার, আর সিএমএইচে কোনো লাইফ সাপোর্ট খালি নেই, তাই এখানে আনতে হলো। সুব্রতা তার মুখ ভার করে কর্মীর কথা শোনে। তারপর সে ক্যান্টিনে ফিরে নিচের টেবিলে বসে পড়ে। সেখানেই খাওয়া শেষ করে আজকের পরবর্তী ক্লাস করতে চলে যায়। আজকে শেষ ক্লাসটা করে সুব্রতা আপন গতিতে কলেজ বিল্ডিংয়ের করিডোরে হাঁটছে। হাঁটতে হাঁটতে চিন্তা করছে যে রুমানা আন্টিকে কি সারপ্রাইজ দেওয়া যায়। আন্টির জন্য একটা চকলেট কেক নিলে কেমন হয়। ঠিক সেই সময় সুব্রতার কিছু একটা নজরে পড়তেই সে একটা পিলারের আড়ালে চলে যায়। তারপর দূর থেকে ভালো করে দেখে দীপ্র এক নার্সের সাথে কথা বলছে, কিন্তু একটু দূরে থাকায় কোনো শব্দই সুব্রতার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। সুব্রতার মনে এক সন্দেহের উদয় হয়। সে ঠিক না বেঠিক সেটা জানার জন্য সুব্রতা দীপ্রের চলে যাওয়ার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর দীপ্র সেখান থেকে চলে গেলে সুব্রতা সে নার্সকে পাকড়াও করে। একটু আগে দীপ্র স্যার আপনাকে কি বলেছিলেন? আসলে স্যারের বাবা অসুস্থ, প্রতিবারই ঔষধ আর ইঞ্জেকশন দেওয়ার জন্য এক নার্সের দরকার হয়। উনি আমাকে নার্স হিসেবে ওনার বাবার দেখভাল করতে বলেছেন। সুব্রতা যেটা সন্দেহ করেছিল সেটাই ঠিক হলো। একটু কেশে গলা পরিষ্কার করে সুব্রতা বলে, কিন্তু তুমি ওনার বাবার দেখভাল করতে যাবে না। এটা কেমন কথা বললেন আপনি ম্যাম? আমি গরিব মানুষ, একটা এক্সট্রা কাজের অফার পেলে কেন যাব না? আমারও তো টাকার দরকার। দীপ্র স্যারের চেয়ে আমি আপনাকে আরো বেশি টাকা দিব, কিন্তু আপনি যাবেন না। আর আমি যে আপনাকে যেতে নিষেধ করেছি সেটা ওনাকে ভুলেও জানাবেন না। কোনো কাজ না করে টাকা পাবে এই কথা শুনে নার্স তো খুশিতে গদগদ করতে থাকে। সে সম্মতি জানিয়ে চলে গেলে সুব্রতা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তারপর আপন মনে বলতে থাকে, অভিমান জমেছে, তাই বলে ছোটবেলার আদর তো ভুলে যায়নি চাচা। আপনি আমাকে ভুল বুঝে অপবাদ দিয়ে দূরে ঠেলে দিয়েছিলেন, কিন্তু তাই বলে তো আমি আপনাকে এতটা মৃত্যু যন্ত্রণা দিতে পারি না। আপনি আমার আত্মসম্মানে আঘাত করেছিলেন, তাই আমি নিজ পরিচয়ে আপনার কাছে যাব না। আপনার কাছে যাব কেবল ঋণ পরিশোধের জন্য, যাতে যাতে করে হাসরের ময়দানে আপনি আমাকে অভিযুক্ত করতে না পারেন। চকলেট কেক আর লাল গোলাপের তোড়া নিয়ে সুব্রতা চুপি চুপি বাসায় প্রবেশ করে। রুমানা খান সাধারণত বিকেলবেলা রান্নাঘরে থাকেন, কিন্তু আজ তাকে সেখানে না দেখে সুব্রতা অনেক অবাক হয়। হয়তো আন্টি নিজের রুমে শুয়ে আছে। এই বলে মুখের হাসি বজায় রেখে সুব্রতা আস্তে আস্তে রুমানা খানের রুমে প্রবেশ করে। রুমে ঢুকে আন্টিকে কাঁদতে দেখে সুব্রতা হকচকিয়ে যায়। এই 5 বছরে সে কখনো তাকে কাঁদতে দেখেনি। তাহলে আজ কি এমন হলো যে তিনি এভাবে বিছানা চাদর আঁকড়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে চলেছেন। সুব্রতাকে দেখতে পেয়ে রুমানা খান বিছানা থেকে নেমে তাকে জড়িয়ে ধরে। মা, আমার বুকের মানিক, আমাকে ছেলেকে নির্ঝর কেউ খুন করতে চেয়েছে। আমার ছেলেটা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। না, আমাকে ওর কাছে নিয়ে চল। 5টা বছর হয়ে গেছে আমি আমার ছেলেকে দেখি না। প্লিজ সুব্রতা, আমাকে ওর কাছে নিয়ে চল। সুব্রতা হাতে জিনিসগুলো টেবিলে রেখে তাড়াতাড়ি করে রুমানা খানকে জড়িয়ে ধরে। আন্টি প্লিজ শান্ত হও, আমাকে সব খুলে বলো। আমি তোমার ছেলের কাছে নিয়ে যাব। শুভ্রতার আশ্বাস পেয়ে রুমানা খান মুখ তুলে তাকায়। কিছুটা শান্ত হয়ে চোখ মুছে বিছানায় বসে পড়ে। শুভ্রতাও তার পাশে বসে। একটু আগে, এই ধর আধ ঘন্টা আগে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি প্রথমবার ধরিনি, ভেবেছিলাম কে না কে কল দিয়েছে, কিন্তু দ্বিতীয়বার কল আসতেই কেন জানি মনটা কু ডাকা শুরু করে। তাই না চাইতেও কলটা রিসিভ করি। ওপাশ থেকে আমাকে বলে যে, আপনি কি কর্নেল রাউজান খানের নির্ঝরের মা? আমি বলি হ্যাঁ। তারপর বলে যে আমার ছেলেকে নাকি কে ছুরি দিয়ে আঘাত করেছে, এখন হাসপাতালে আইসিইউতে আছে। এটা শুনতেই আমার হাত থেকে ফোন পড়ে যায়। তারপর কি হয়েছে আমি জানি না সুব্রতা। রুমানা আবারও কান্নায় ভেঙে পড়ে। সুব্রতা তাড়াতাড়ি করে রুমানাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, আন্টি কোন হসপিটাল কিছু বলেছে? হ্যাঁ, তোর মেডিকেলে ভর্তি করেছে। রুমানার কথা শুনতেই সুব্রতার দুপুরের ঘটনাটা মনে পড়ে যায়। নির্ঝরকে সে কখনো নিজ চোখে দেখেনি, শুধু ছবিতেই দেখেছে। তবে সেগুলো অনেক ছোটবেলার ছবি, তাই আজ সচক্ষে তাকে দেখার পরও চিনতে পারেনি সে।
রুমানা খানের কান্না দেখে সুব্রতারও বুকে মোচড় দিয়ে ওঠে। সেও তো একদিন তার মা বাবাকে হারিয়েছিল। মা বাবা আর সন্তানের সম্পর্ক অবিচ্ছেদ্য। বাহিরের কেউ কখনো আপন মা বাবা হতে পারে না, আবার অন্য কেউ আপন সন্তানও হতে পারে না। সুব্রতা রুমানা খানকে সান্ত্বনা দিয়ে বলে, ওনাকে যখন মেডিকেল নেওয়া হয়েছিল তখন আমি দেখেছিলাম, ক্যান্টিনে ছিলাম আমি, কিন্তু বুঝতে পারিনি যে উনিও তোমার ছেলে। সুব্রতার কথা শুনে রুমানার মনে একটু আশার সঞ্চার হয়। দুহাত দিয়ে সুব্রতার কাঁধ চেপে ধরে তাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, তুই দেখেছিস মা আমার নির্ঝর কেমন আছে? বল না, তুই তো ডাক্তার, ওকে কেমন দেখলি? বাঁচার সম্ভাবনা কি আছে নাকি? আন্টি এসব কি বলছো? না বাঁচার কি আছে? দেখবে আল্লাহ তোমার ছেলেকে তোমার কোলেই ফিরিয়ে দেবে। এসব অলক্ষণে কথা মুখে আনবে না। এখন চলো বের হয়ে পড়ি, বিকেল হয়ে আসছে। আইসিইউর সামনে দাঁড়িয়ে অঝোর ধারায় কাছে রুমানা খান বারবার গার্ডের কাছে মিনতি করছে তাকে একবার তার ছেলেকে দেখতে দেওয়া হোক, কিন্তু মিটিং আওয়ার শেষ হয়ে যাওয়ার গার্ড তাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তার একটু পাশেই দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সুব্রতা ও সাজ্জাদ। সাজ্জাদের ফোলা চোখ দেখে ভালোই আন্দাজ করা যায় সে তার স্যারের সুস্থতা কামনায় অশ্রু বিসর্জন দিয়েছে। সদ্য মিলিটারিতে জয়েন করা ছেলেটা নির্ঝরের কাছে অনেক বকা খায়, কিন্তু নির্ঝরকে অনেক ভালোবাসে, কারণ নির্ঝরের কাছ থেকে এসে শুরু থেকে ট্রেনিং পেয়েছে। সাজ্জাদ সুব্রতার দিকে এক পলক তাকিয়ে গলা ছেড়ে তাকে জিজ্ঞাসা করে, রুমানা খান কি নির্ঝরা স্যার মা? সুব্রতা মাথা নাড়ায়। আপনি কি ওনার ওয়াইফ? না। ও হ্যাঁ, স্যার তো অবিবাহিত, তাহলে আপনি ওনার সম্পর্কে কি হন? সুব্রতা দোটানায় পড়ে যায়, কি বলবে সে? সত্যি তো ওদের সাথে তার রক্ত বা আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। মন খারাপ থাকায় মিথ্যা বলতেও মন চাচ্ছে না, তাই সুব্রতা সোজাসুজি বলে, আমি ওনাদের বাড়ি আশ্রিতা। উত্তরটা দিতে সুব্রতার ভীষণ কষ্ট হয়, কারণ রুমানা খান কখনো তার সাথে আশ্রিতার মতো আচরণ করেনি। সুব্রতার বলা কথাটা হয়তো রুমানার কানেও পৌঁছায়, কিন্তু সন্তান শোকে তিনি এটাকে তেমন পাত্তা দেন না। একটু পর আইসিইউ রোগীদের দেখতে ডাক্তার আসলে সুব্রতা তার কাছে আইসিইউয়ে একবার যাওয়ার পারমিশন চায়। প্রথমে ডাক্তাররা পারমিশন না দিলেও রুমানা খানের অবস্থা দেখে যে কোনো দুজনকে যাওয়ার পারমিশন দেয়। সুব্রতা সাজ্জাদের কাছে গিয়ে বলে, আপনি আর আন্টি গিয়ে দেখে আসুন, আমি বাইরে দাঁড়াচ্ছি। সুব্রতা কিছু একটা বলতেই যাবে অমনি রুমানা সুব্রতাকে টেনে ওনার কাছে নিয়ে আসেন। তারপর তিনি চড়া গলায় বলেন, যাবি না কেন? হিংসে হচ্ছে ছেলেকে পেয়ে মা মেয়েকে ভুলে যাবে। সবার সামনে চল না খেতে চাইলে চুপচাপ আমার সাথে চল। সুব্রতা রুমানা খানের এই ব্যবহারের মানে বুঝতে পারে না, অনিচ্ছা সত্ত্বেও সেই আইসিইউতে প্রবেশ করে। বিষের প্রভাব কাটতেই নিঝরের জ্ঞান ফিরতে শুরু করে। চোখের পাতা খোলার শক্তি না থাকলেও জোর করে একটু খোলার চেষ্টা করে। আশপাশ পর্যবেক্ষণ করে সে বুঝতে পারে যে সে বর্তমানে হাসপাতালে বেডে শুয়ে আছে। কোনো রকমে চোখের পাতা খুললেই শরীর নাড়াচাড়া করতে পারে না শক্তির অভাবে। ঠিক সেই সময় তার নজরে পড়ে এক অপরূপাকে। মায়াবিনী মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মেয়েলির সৌন্দর্য কখনোই নির্ঝরের মন হৃদয়কে গ্রাস করতে পারেনি, কিন্তু আজ তার পাথর সমান হৃদয় এই মায়াবিনীর কাছে পরস্ত হয়ে পড়ে। নির্ঝর বুঝতে পারে না তার অসুস্থতার জন্যই কি সে কাবু হয়ে পড়ছে, নাকি সত্যি সত্যি মেয়েটার মায়া তার শরীরে বিষের মতো ছড়িয়ে পড়ছে। সে আসক্ত হয়ে পড়ছে। নির্ঝর আর কিছু ভাবতে পারে না, সে কেবল সুব্রতার দিকে চেয়ে থাকে। সুব্রতার রূপে সে এতটাই মশগুল যে মায়ের ডাক পর্যন্ত কানে ঢুকছে না। স্যালাইনের সাথেই ঘুমের ওষুধ দেওয়ায় আস্তে আস্তে নির্ঝর নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ে। চোখের সামনে নিজের ছেলেকে অজ্ঞান হয়ে যেতে দেখে রুমানা খানের মনে ভীতির সঞ্চার হয়। কাপা হাতে ছেলের গা স্পর্শ করে নিচু গলায় তাকে ডাকতে থাকে, নির্ঝর বাবা আমার, দেখ মা এসেছে। মায়ের সাথে কথা বলবি না? আর কতদিন মায়ের সাথে রাগ করে মুখ ফিরিয়ে রাখবি? নির্ঝর বাবা ওঠ। রুমানা খান অসহায় দৃষ্টিতে সুব্রতার দিকে তাকালে সুব্রতা তার দিকে তাকিয়ে এক সান্ত্বনার হাসি দেয়। আন্টি উনি ঘুমিয়ে পড়েছেন, তুমি আর ডেকো না, ঘুমোতে দাও। তুই সত্যি বলছিস নির্ঝরে কিছু হয়নি? ও ঘুমাচ্ছে? হ্যাঁ, স্লাইনে ঘুমের ঔষধ ইনজেক্ট করা হয়েছে, সেই ঔষধের প্রভাবেই উনি ঘুমিয়ে পড়েছেন। চলো আমরা চলে যাই,
কাল দেখা করতে আসবো আবার। রুমানা খান সম্মতি জানালেও ঘুমন্ত ছেলেকে খানিকক্ষণ আদর করে তারপর তিনি আইসিইউ থেকে বের হন। সাজ্জাদ আর চোখে সুব্রতাকে কিছুক্ষণ দেখে মনে মনে বলে, এত সুন্দরী অবিবাহিত মেয়ে বাড়িতে থাকা সত্ত্বেও স্যার বাড়িতে যেতে চাইছে না কেন? ভেরি স্ট্রেঞ্জ। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রাতেই নিঝরকে কেবিনে দেওয়া হয়। ভোরের দিকে নিঝরের জ্ঞান ফিরে। চোখ মেলে তাকালে সে সম্পূর্ণ নতুন এক রুমে নিজেকে আবিষ্কার করে। সেই সাথেই সে সোফার ওপর সাজ্জাদকে অঘরে ঘুমাতে দেখে। নিঝর গলাটা পরিষ্কার করে চাপা ভারী কণ্ঠে বলে ওঠে, সাজ্জাদ, সাজ্জাদ, ওঠ বলছে। ঘুমের মধ্যে নিজের স্যারের কমান্ড শুনে ধরফরিয়ে উঠে বসে সাজ্জাদ। আশপাশটা খানিকক্ষণ অবলোকন করে তারপর নিঝরের দিকে চায় সে। নিঝর যে উঠে বসতে দেখে খুশিতে গদগদ করতে করতে সাজ্জাদ তাকে জড়িয়ে ধরে বলে, স্যার আপনি কি ঠিক আছেন? শরীর ঠিক আছে নাকি আমি ডক্টর দেখাবো? না, আমি ঠিক আছি, কিন্তু ওইখানে কি অবস্থা? আমি চলে আসার পর অ্যাসিস্ট্যান্ট কর্নেল সব সামলে নিবে, আপনি চিন্তা করবেন না। আপনি শুধু রেস্ট নিন। এই যা, কথার কারণে ভুলেই গেছি, আপনার নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। আমি এখনই ক্যান্টিন থেকে কিছু খাবার নিয়ে আসছি। এই বলেই সাজ্জাদ সজোরে এক দৌড় লাগায়। ছেলেটার কাণ্ডে নির্ঝর হেসে দেয়। যেমনি হোক ছেলেটা অনেক সরল সোজা। তারপর চারদিক ভালো করে পর্যবেক্ষণ করে নিঝর কালকে দেখা সেই মায়াবিনীকে খুঁজতে থাকে, কিন্তু তার কোনো অস্তিত্বই সে দেখতে পায় না। তুমি কি শুধুই আমার কল্পনা? ঘুমের ঘরে ঘুম পড়ি নাকি কোনো বাস্তবতার মায়াবী রমণী? যদি বাস্তবতায় তোমার অস্তিত্ব ঠিকই থাকে তবে আমি তোমায় খুঁজে বের করবই। রুমানা বেগম সারা রাত জেগে ছেলের জন্য তার পছন্দসই সকল খাবার রান্না করেছে। বাড়িতে ফেরার পর সে যে রান্নাঘরে তিনি ঢুকেছিলেন, একেবারে ফজরের সময় গোসল করে তবেই নিজের রুমে ঢুকেছেন। সুব্রতা আড়াল থেকে সবই দেখেছে। কেন জানি তার মনে একটুখানি খারাপ লাগা কাজ করছে। রুমানার দিকে তার ছেলেকে পেয়ে তাকে ভুলে যাবে, এই প্রশ্ন মনের মাঝে উদয় হলে নিজেই হেসে দেয়। নিজ সন্তানের জায়গা কখনোই অন্য কেউ নিতে পারে না, যেমনটা মা বাবার ক্ষেত্রেও প্রযোজ্য। এতগুলো বছর একসাথে থাকার পরও সুব্রতা পারেনি রুমানাকে নিজের মায়ের জায়গা দিতে। তাই এটা আশা করা ভুল হবে যে তিনি তার ছেলে অপেক্ষা সুব্রতাকে বেশি দাম দিবেন। ভোরবেলা সুব্রতা রুমানার রুমে প্রবেশ করলে দেখতে পান তিনি জায়নামাজে বসে আল্লাহর কাছে তার ছেলের সুস্থতা কামনায় মশগুল। কারো উপস্থিতি টের পেয়ে তিনি তাড়াতাড়ি দোয়া ভেঙে মেঝে থেকে উঠে পড়েন। জায়নামাজটা ভাঁজ করতে করতে তিনি সুব্রতার দিকে তাকিয়ে বলেন, নির্ঝরের পছন্দের সব খাবার রান্না করেছি, অনেক দিন পর করেছি তো, জানি না কেমন হয়েছে। আমার ছেলেটা সেগুলো দাঁতে কাটবে কিনা। সুব্রতা সম্মতিসূচক মাথা নাড়িয়ে তার কাছে এসে বলে, ভিজিটিং আওয়ার 9টায়, আমরা 8টায় বের হব। ততক্ষণ তুমি একটু বিশ্রাম নাও, অনেক রাত পর্যন্ত কাজ করেছো, রেস্ট না নিলে তুমিও যে অসুস্থ হয়ে যাবে। কথাটা বলেই সুব্রতা বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে আসে। সুব্রতার আশঙ্কা রুমানা আন্দাজ করতে পেরে হেসে দেয়। পাগলি মেয়ে একটা, বড় হয়ে গেছে, এখনো বাচ্চাদের মতো হিংসে করছে। হাসপাতালে ঢোকার মুহূর্তেই সুব্রতা ও রুমানা খানের সাথে সাজ্জাদের দেখা হয়। তার হাত ভর্তি ফলের প্যাকেট। তাদের দেখে, মানে বিশেষ করে সুব্রতাকে দেখে সাজ্জাদের চোখ খুশিতে চকচক করে ওঠে। আন্টি আসসালামু আলাইকুম। নির্ঝর স্যারকে তো কালকে রাতে কেবিনে দিয়েছি, আপনাদের নাম্বার আমার কাছে ছিল না, তাই বলতে পারিনি। শুকুর আলহামদুলিল্লাহ। আমার ছেলে কোথায়? কত নম্বর কেবিন? আমি এখনই তার কাছে যাব। কেবিন নাম্বার 372। সাজ্জাদের কাছ থেকে কেবিন নাম্বারটা জেনে তিনি দ্রুত পায়ে হসপিটালে ঢুকে পড়েন। সাজ্জাদ শুভ্রতার দিকে চেয়ে বলে, আন্টি স্যারকে অনেক ভালোবাসেন? সব মায়েরাই তার সন্তানদের ভালোবাসেন। প্রাসঙ্গিক কিছু কথা বলতে বলতে শুভ্রতা ও সাজ্জাদ ধীর গতিতে কেবিনের দিকে যেতে থাকে। দূর থেকে সুব্রতাকে এক অপরিচিত ছেলের সাথে কথা বলতে দেখে দীপ্রের মাথায় আগুন জ্বলে যায়। রাগে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। এখানে যদি কেউ না থাকতো তাহলে সে নির্ঘাত সাজ্জাদকে বেধড়ক মারত।
রাগে কটমট করতে করতে দীপ্র, শুভ্রতা ও সাজ্জাদের পথ আটকে দাঁড়ায়। এভাবে হুট করে তাদের সামনে দাঁড়িয়ে যাওয়ায় সাজ্জাদ একটু বিরক্ত হয়। ডাক্তার আমাদের পথ আটকালেন কেন? আমাদের যেতে দিন। দীপ্র শুভ্রতার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চোল শক্ত হয়ে বলে। সুব্রতা, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু এদিকে আসো। শুভ্রতা ভালোই বুঝতে পারে সে এখন না গেলে দীপ্র এক কাণ্ডই বাঁধাবেই, কারণ তার চোখ দেখে বোঝা যাচ্ছে যে ছেলেটা হিংসার আগুনে জ্বলছে। হাসপাতালের মধ্যে শুভ্রতা কোনো সিন ক্রিয়েট করতে চায় না বিধায় সে তার হাতের হটপটগুলো সাজ্জাদের কাছে দিয়ে হাসি মুখে বলে, উনি আমার স্যার, আপনি যান, আমি একটু পরেই আসছি। সাজ্জাদ চলে গেলে দীপ্র শক্ত হয়ে শুভ্রতার হাত চেপে ধরে তাকে রুমের এক কোণে নিয়ে যায়। ওই ছেলের সাথে তোর এত কিসের কথা সুব্রতা? তুই জানিস না আমি তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না? আর তুই এখন হাসপাতালে কি করছিস? আমার এক পরিচিত হসপিটালে ভর্তি, তাকেই দেখতে এসেছি। তোর কোন পরিচিত শুনি? তোর সব পরিচিতকেই আমি চিনি, নাম বল তার। শুভ্রতা বিরক্তি ভরা কণ্ঠে বলে। রুমানা আন্টির ছেলে নির্ঝর। নির্ঝরের নাম শুনতেই দীপ্র স্তব্ধ হয়ে যায়। নির্ঝর এখানে কি করছে? আপনার প্রশ্ন উত্তর জিজ্ঞাসা শেষ হলে আমি আসছি। খবরদার সুব্রতা, তুই ওর কাছে যাবি না। আপনার পারমিশন লাগবে নাকি মিস্টার মাহতাব? আর লাগলেও আমি নিব না, আমি এগুলোর পরোয়া করি না। কথাটা বলি শুভ্রতা সেখান থেকে চলে যায়। দীপ্র দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করে, তারপর নিজ মনে মনে বলে, আমার লাভ স্টোরিতে হঠাৎ করে ভিলেনের আগমন। আমার জীবন থেকে মিলিটারির স্বপ্ন কেড়ে নিয়ে এখন শুভ্রতাকেও কেড়ে নেওয়ার জন্য এসেছিস নির্ঝর। দুঃখিত বন্ধু, শুভ্রতাকে তুই কখনোই পাবি না। ও আমার আর সারা জীবন আমারই থাকবে। এইবার আর আমি তোকে কোনো চালই চালতে দিব না, অ্যান্ড দ্যাটস মাই প্রমিস। দরজার আড়াল থেকে বেডের ওপর নির্ঝরকে হেলান দিয়ে বসে থাকতে দেখে রুমানা খান মনের কিছু সংকোচের কারণে রুমের ভিতর পা রাখতে গিয়েও রাখতে পারছে না। সম্পর্ক যতই গভীর হোক, বিশাল সময়ের ব্যবধানে তাকে মরিচা পড়ে বন্ধন দুর্বল হয়ে যায়। ঠিক তেমন কিছুই ঘটছে রুমানা খানের মনের মধ্যে। মা হিসেবে ছেলের ওপর তার সবচেয়ে বেশি অধিকার থাকা সত্ত্বেও দীর্ঘদিনের বিরহ তার সংকোচের প্রকৃত কারণ হয়ে দাঁড়িয়েছে। মনটা শক্ত করে মুখে হাসি বজায় রেখে তিনি ঘরে ঢুকে পড়েন। নির্ঝর হাত ভাঁজ করে কোনোয়ে নির্মাংস দিয়ে চোখ ঢেকে রেখেছে। হয়তো কেবিনের তীব্র লাইট তার জন্য অসহনীয় হয়ে উঠছে। রুমানা খান ধীর পায়ে ছেলের কাছে গিয়ে আস্তে করে তার পাশে বসে পড়ে, তারপর নিজের হাতটা নিঝরের মাথায় রেখে অতি কোমল কণ্ঠে বলেন, নির্ঝর, বাপ আমার। হালকা ঘুমের ঘরে মমতাময়ী মায়ের কণ্ঠ শুনে ধরফরিয়ে উঠে বসে নির্ঝর। আশেপাশে তাকিয়ে শেষে নিজের পাশে এক অচেনা মধ্যবয়সী মহিলাকে দেখে কিছুটা পিছিয়ে যায় সে। ধীরে ধীরে দৃষ্টিশক্তি ও বোধগম্যতা প্রখর হলে মুহূর্তের মাঝেই নিজ জন্মদারটিকে চিনতে পারে সে। 5 বছরে মায়ের চেহারায় পরিবর্তন না হলেও নিঝরের স্মৃতিতে যার চেহারা ঝাপসা হয়ে গেছে। এতদিন পর মাকে সামনে দেখে স্বাভাবিক উচ্ছলতা দেখা যায় না নির্ঝরের মুখে, বরং আরো বিরক্তিকর স্বরে নির্ঝর বলে, আপনি আপনি এখানে এসেছেন কেন? আমাকে আপনি করে বলছিস কেন বাবা? আর তুই হাসপাতালে ভর্তি, আর আমি আসবো না? তা কি করে হয় বল তো? পরকে তো আমরা আপনি করেই বলি, তাই না? তাহলে আপনার ক্ষেত্রে ভিন্ন হবে কেন? আমার সাথে এমন করছিস কেন নির্ঝর? মায়ের কাছ থেকে আর কতদিন দূরে দূরে থাকবি? মানিক আমার, শরীর কেমন লাগছে তোর? কথাটা বলেই রুমানা খান নিজের ছেলেকে জড়িয়ে ধরতে নিলে নিঝর একটু সরে বসে। ছেলের এমন কঠোর ব্যবহারে তিনি অশ্রুসিক্ত হয়ে বলেন, আজও কি তোর আমার ওপর রাগ অভিমান একটু কমেনি? আজও মাকে ক্ষমা করতে পারিসনি? বুড়ো মাকে আর কত শাস্তি দিবি? তুই আমার কাছে না থাকলে যে আমি মরেও শান্তি পাবো না। শান্তি না পাওয়ার কি আছে? পালক মেয়েকে নিয়ে তো দিব্যি ভালোই আছেন। আমি কেমন আছি, আদৌ বেঁচে আছি নাকি মারা গেছি, খবর কি আপনি রাখেন? রাখেন না, কারণ আপনার কাছে আমার কোনো দাম নেই। আপনার কাছে নিজের সন্তানের চেয়ে পরের সন্তানের দাম ঢের বেশি। 5 বছর পর নাকি এখন কান্না কেঁদে আমার মন গলাতে পারবেন ভেবেছেন? নির্ঝর, তুই আমাকে ভুল বুঝছিস বাবা। আমি যা বুঝছি একদম ঠিক বুঝছি। আপনি এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যান। যান আপনাদের আদরে পালক মেয়ের কাছে। আমার সামনে একদম কুমিরের কান্না কাঁদবেন না।
আপনাকে আমি জাস্ট সহ্য করতে পারছি না। ছেলের এমন নির্দয় কথা শুনে রুমানা খান আঁচলে মুখ চেপে কাঁদতে থাকেন। উত্তেজিত হলে নিঝড়ের শরীর খারাপ হতে পারে এই ভেবে তিনি আর কথা বাড়ান না, চুপচাপ রুম থেকে বাহিরে বের হয়ে আসেন। ঠিক সেই সময় সুব্রতা রুমের সামনে এসে পৌঁছায়। রুমানা খান সুব্রতাকে বুকে জড়িয়ে আবারও কান্নায় ভেঙে পড়ে। সুব্রতা কিছুক্ষণ হতভম্বের মতো সাজ্জাতের দিকে চেয়ে থাকে। পরিস্থিতি সে কিছুই বুঝতে পারছে না। রুমানার কান্না দেখে সাজ্জাদ একদৌড়ে কেবিনে ঢুকে যায়। আন্টি কি হয়েছে? তোমার ছেলে কিছু বলেছে তোমাকে? বকেছে? আচ্ছা আমি গিয়ে কথা বলছি ওনার সাথে, তুমি শান্ত হও। সুব্রতা কেবিনে যেতে নিলে রুমানা খান তাকে বাধা দেন। আমি বাসায় যাব, সুব্রতা একটু ঘুমাতে চায়। সুব্রতা আর কথা বাড়ায় না। রুমানা খানকে নিয়ে সে বাসায় চলে আসে। দুপুরে রান্না শেষে সুব্রতা রুমানার ঘরে একবার উকি মারে, দেখে তিনি এখনও ঘুমিয়ে আছেন। টেবিলে খাবারগুলো রেখে কাজের মেয়েটাকে বলে, আন্টি উঠলে খাবার গরম করে খাইয়ে দিবি। আন্টি উঠলে খাবার গরম করে খাইয়ে দিবি। আমি একটু বের হব, সন্ধ্যায় ফিরবো। আন্টি খেতে না চাইলেও জোর করে খাইয়ে দিবি, ঠিক আছে? সুব্রতা নিজ রুমে গিয়ে বাহিরে যাওয়ার জন্য রেডি হতে থাকে। নার্সের বেশে মহতাব বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সুব্রতা। কতদিন পর এই বাড়ির আঙিনায় আবার সে উপস্থিত হয়েছে। তবে এবার সে এখানে থাকতে আসেনি, বরং উপকারের ঋণ শোধ করতে এসেছে। মুখে মাস্ক ও মাথায় সাদা টুপি থাকার কারণে দেখে বোঝাই যাচ্ছে না যে মেয়েটা সুব্রতা। ধীর পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে নিলেই পেছন থেকে কারো কাঠখোট্টার শব্দ শুনে সুব্রতা থেমে যায়। এই মেয়ে, তুমি কে? কিছু না বলেই এভাবে বাড়ির ভিতরে ঢুকে পড়ছো? দিন দুপুরে ডাকাতি করতে এসছো নাকি? দারোয়ানের কথা শুনে সুব্রতা নিজ মনে হেসে দেয়। নিজের বাড়িতেই ডাকাতি। সুব্রতা একবার কেশে গলাটা পরিষ্কার করে বলে, আমি নার্স সুমনা। ছোট সাহেব পাঠিয়েছেন বড় সাহেবের দেখভালের জন্য। ও ছোট সাহেব বলছিলেন বটে আমায়, আজ এক নার্স আসবে। আচ্ছা তুমি যাও, ওই ডালের রুমে ভিতর দিকে আরেকটা রুম আছে, ওইখানে বড় সাহেব আছেন। সুব্রতা মাথা নেড়ে চুপচাপ বাড়িতে প্রবেশ করে। ভিতরে ঢুকতেই সুব্রতার বুক কেঁপে ওঠে। 5 বছর আগের মাহতাব মেনশন আর এখনকার মাহতাব মেনশনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। জৌলুস আভিজাত সব কিছুই অযত্নের কারণে ময়লার আস্তরণে ঢাকা পড়ে গেছে। জনশূন্য বাড়িটাই তার গা শিউরে ওঠে। কিন্তু একসময় ছোট্ট সুব্রতা বাড়িটিতে দাপিয়ে বেরিয়েছে। ডানের রুমটা দীপ্রের। ইকরাম মাহতাবের শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো না যাওয়ায় দীপ্র তার সাথে লাগোয়া রুমে বাবার থাকার সব ব্যবস্থা করে দিয়েছে। চাচাকে বিছানায় অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সুব্রতা নিজেকে সামলাতে পারে না। ভেজা চোখে খানিক্ষণ চাচাকে নিরীক্ষণ করে তার পায়ের কাছে মেঝেতে বসে পড়ে। কান্নারত কণ্ঠে বলে ওঠে, চাচা। সুব্রতার কণ্ঠ শুনতেই ইকরাম সাহেবের হুঁশ ফিরে আসে। মাতাল ব্যক্তির মতো হাত পা ছুড়ে অর্ধেক চোখ খুলে আশেপাশে তাকায়, তারপর ভাঙা কণ্ঠে বলতে থাকে, কে? শুভ্রতা এসেছিস মামনি? আমার শুভ্রতা মামনি। সুব্রতার বুক ছিঁড়ে যাচ্ছে কষ্টে। সে কখনো ভাবতে পারেনি তার চাচাকে সেই এই অবস্থায় দেখবে, কিন্তু পরিস্থিতি সামাল দিতে তাড়াতাড়ি করে চোখ মুছে বলে, না আমি নার্স সুমনা। আপনার ছেলে আপনার দেখভালের জন্য আমাকে কাজে দেখেছেন। ও তাই বলো। আমি ভেবেছিলাম আমার ভাতিজি এসেছে। আমার শুভ্রতা মামনি, আমি অনেক অন্যায় করেছি, তাই হয়তো মৃত্যুর কাছে পৌঁছেও তার মুখটা একবারের জন্য দেখা হবে না আমার। শেষবারের মতো তার কাছে ক্ষমা চেয়েও যাওয়া হলো না আমার। হাই আমার শুভ্রতা মামনি, কোথায় তুই? কথাগুলো বলতে বলতেই ইকরাম সাহেব জ্ঞান হারায়। ইকরাম সাহেব অজ্ঞান হয়ে যেতেই সুব্রতা তার কাছে ছুটে দেয়। চাচার গায়ে হাত রেখে হালকা ঝাঁকিয়ে তাকে ডাকতে থাকে, চাচা চাচা কি হলো তোমার? চাচা চোখ খোলো। সুব্রতা তাড়াতাড়ি করে স্যালাইন লাগিয়ে দেয়। ইকরাম সাহেবের হাতে স্যালাইনের বেগে লিকুইড ওষুধ ইনজেক্ট করলে কিছুক্ষণের মধ্যে ইকরাম সাহেবের হুঁশ ফিরে। তিনি কিন্তু পুরোপুরি চেতনা ফিরে পান না। চোখ অর্ধখোলা অবস্থায় তার গোংরানোর শব্দ প্রতিধ্বনিত হয়ে সুব্রতার কানে লাগে।
অশ্রু ভেজা চোখে চাচার দিকে তাকিয়ে থাকে সুব্রতা। জীবনের অন্তিম মুহূর্তে তিনি তার অতি প্রিয় ভাতিজির নাম জপছেন, যাকে বহিরাগতদের মুখের কথায় একদিন তিনি নিজের থেকে আলাদা করে দিয়েছিলেন, সকল ধরনের অধিকার, আদর, ভালোবাসা থেকে বঞ্চিত করেছিলেন। সুব্রতা চাচার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে, তোমার কাছে আমার কোনো দাবি নেই চাচা। আল্লাহ তোমায় জান্নাতবাসী করুন আর এই মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দান করুন। বিকাল হয়ে আসলে সুব্রতা বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে থাকে, কারণ দীপ্রের মুখোমুখি সে হতে চায় না, কারণ তার মতো চতুর মানুষের তীক্ষ্ণ দৃষ্টি এড়ানোর সুব্রতার পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু ভাগ্য বলে একটা বিষয় আছে, ভাগ্যে যদি দেখা হয় লেখা থাকে, তাহলে কি সেটা আটকাতে পারবে? সুব্রতা বের হতে নিবে, ঠিক সেই সময়ে দীপ্র বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরেই সারাদিনের খাটাখাটনিতে ক্লান্ত শরীরটাকে সে বিছানায় এলিয়ে দেয়। কিছুক্ষণ হঠাৎ তার মনে পড়ে আজ তো নার্সের আসার কথা ছিল, সে এসেছে কিনা। আর তার বাবার অবস্থা দেখতে দীপ্র বিছানা থেকে নেমে পাশের রুমে চলে যায়। দূর থেকে দীপ্রকে আসতে দেখে সুব্রতার মুখের মাস্কটা ঠিক করে পরে নেয়, যাতে দীপ্র তাকে চিনতে না পারে। দীপ্র রুমে ঢুকে সুব্রতার কাছে গিয়ে দাঁড়ায়, কিন্তু সুব্রতার দিকে একবারের জন্য না তাকে সে তার বাবার কথা জিজ্ঞেস করতে থাকে। বাবাকে স্যালাইন কি আপনি দিয়েছেন?